আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। আবারও আমরা চলে আসছি ঈদের পরে, ঈদের ছুটির আমেজ কাটাতে। ঈদের ছুটির আমেজ এখনও কাটেনি। আজকে আমাদের পর্বের একটি বিশেষ ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আমাদের আজকে পর্বে যিনি আছেন আমাদের সাথে, আজকে আমাদের বিশেষ অতিথি হিসেবে নিয়ে এসেছি। তিনি হচ্ছে আমাদের নাটোরের গর্ব, বাংলাদেশের প্রথম সারির একজন কার্টুনিস্ট কাউসার মাহমুদ ভাই। আমরা তার সাথে কথা বলবো, ঘুরবো ফিরবো, এবং আমরা এখানে আছি সেটা হচ্ছে আমাদের নাটোরের ঐতিহ্যবাহী উত্তরা গণভবনে। আমরা বিভিন্ন স্পটে যাব এবং তার সাথে ঘুরবো এবং তার মুখ থেকে আমরা শুনবো তার জীবনের কিছু কথা। আসেন আমরা এখন কাউসার ভাইয়ের সাথে কথা বলব। বন্ধুরা, আপনাদের সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি উত্তরা গণভবন নাটোর থেকে। প্রধানমন্ত্রীর ঢাকা গণভবনের পর দ্বিতীয় একমাত্র আবাসস্থল নাটোরের গণভবন। অনেক বছর এটি বন্ধ থাকলেও বিগত কয়েক বছর ধরে জনসাধারণের জন্য প্রবেশ মূল্যের মাধ্যমে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। একজন অতিথি নিয়ে এসেছি, গণভবন দেখব, সেই সাথে আমরা কথা বলবো আজকের অতিথির সাথে। এতক্ষণ যার কথা বলছিলাম আপনাদেরকে, আমাদের নাটোরের গর্ব, আমাদের বড় ভাই, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই এবং বাংলাদেশের প্রথম সারির কার্টুনিস্টদের মধ্যে একজন, যিনি কাউসার মাহমুদ। আমরা এখন তার কাছে জানতে চাই। আমি কিছু বলবো না আজকে আমাদের বিশেষ অতিথি আমাদের ভাই, এবং ভাইয়ের মুখ থেকে শুনবো তার জীবনের জার্নিটা। বলে রাখা ভালো, ভাই কিন্তু ছোটোবেলায় প্রচণ্ড ডান পিটে ছিলেন এবং তিনি তার বাবা মা তাকে নিয়ে সবসময় আতঙ্কে থাকতেন যে তিনি কখন বাড়ি থেকে পালিয়ে যাবে, কোথায় যাবে, কি করবে। এবং ভাই খুব একসময় খেলাধুলো করতো এবং আজকের এই পর্যায়ে আসার পেছনে সম্পূর্ণ ইচ্ছা, শক্তি, যেটাই বলি না কেন, মনোবল যেটাই বলি না কেন, তার সম্পূর্ণ একক কৃতিত্ব ভাই। তো ভাই, আপনার জীবনের কাহিনী আমরা আজকে একটু শুনতে চাই। আপনি একটু যদি আমরা কিছু বলেন। না, এখান থেকে তো আমি অষ্টনবী সালে ঢাকা চলে গেলাম। সেটা কি পালিয়ে গিয়েছে? না, পালায় যায়নি। আমি যেহেতু আর্ট কলেজে, আমি তো ব্যর্থ মানুষ, ওই যে মানে ফেলিয়ার ইজ দ্য সাকসেস অফ লাইফ, হয়তো এটাও আমি বিশ্বাস করি। তো আমি যেহেতু যখন আমি আর চারুকলায় খুব ইচ্ছা ছিল আমার পড়ার। আচ্ছা। তো যেহেতু আমি ইন্ডিয়াতে যাওয়ার পরে আমার বয়স বেশি হয়ে গেছে, তখন বললো যে আপনি তো ইন্টারমিডিয়েট পাস করে ফেলছেন, ম্যাট্রিক পরীক্ষা পরে এটা করে। আপনি যেই সেক্টরে ঢুকতে চেয়েছিলেন ওই সময় দেখা গেল যে আপনার একটু বয়স বেশির কারণে ইন্ডিয়া ওটা অ্যালাউ করলো না। হ্যাঁ, অ্যালাউ করলো। পরে বাংলাদেশে এসে আমি ম্যানেজমেন্টে ভর্তি হলাম। এরপরে হচ্ছে আমি ছবি আঁকাই, কিন্তু তার মধ্যে কিন্তু কন্টিনিউ চলতেছে। তো মাঝে মূল নেশা ছবি আঁকা। হ্যাঁ, যেহেতু খেলতে যাও, খেলোয়াড় হতে গিয়ে যাও ব্যর্থ হয়েছি বাসার চাপে। আমি আর খেলোয়াড়ও হতে পারিনি। অবশ্য আমি মামুনি কাপের ক্যাম্পে ছিলাম, জেলা টিমের। হ্যাঁ, অন্য সময় মামুনি কাপ সারা বাংলাদেশ। এক্স্যাক্টলি। হ্যাঁ, তখন আমি ওখানেও ব্যর্থ হলাম। আব্বা বললো যে না, খেলাধুলা তখন হাত পা ভেঙে যাবে, দরকার নাই। বন্ধুরা, স্ক্রিনে আপনারা যাকে দেখছেন উনি কাউসার মাহমুদ, আমাদের নাটোরের মানুষ। ছোটবেলা থেকেই বড় হয়েছেন বনলতার ছোট্ট শহর এই নাটোরেই। ভালোবাসতেন ফুটবল, ক্রিকেট, সেই সাথে প্রেম ছিল আঁকাআঁকিতে। ওই সময় কি আপনি ঢাকায় তো একদম বেকার? তখন আমি পড়াশোনা করি। তখন আপনি পড়াশোনা করেন এবং তখন ম্যাচে হ্যাঁ, ম্যাচ লাইফ। হ্যাঁ, মানে ওই লাইফটাও আপনার দেখা। হ্যাঁ, মানে জীবনের পড়তে যে একটা স্টেপ বাই স্টেপ যে আপনি সেটা থেকেই শুরু করলেন। হ্যাঁ, এবং আপনি যখন রফিকুল নবী স্যারের সাথে দেখা করলেন তখন আপনি অলরেডি ম্যাচে। হ্যাঁ, এবং আপনি স্টুডেন্ট। হ্যাঁ, স্টুডেন্ট বলেন। হ্যাঁ, তারপরে তো আমার বন্ধু বললো যে তুমি এখানে কার্টুন পাঠাতে পারো। তো আমি তো একটা কার্টুন পাঠালাম। আর পরের সপ্তাহে দেখি যে আমার কার্টুন ছাপা হয়েছে এবং একটা বিজ্ঞাপন দিয়েছে যে কাউসার মাহমুদ, আপনি দ্রুত বিভাগীয় প্রধানের সাথে যোগাযোগ করেন। ওইটা কোন পত্রিকা ভাই? ওইটা হচ্ছে প্রথম আলোর আলপিন, একটা স্যাটার ম্যাগাজিন ছিল। খুব তুমুল আলপিন এবং জনপ্রিয়। মানে আমরা ওই সময় তো আলপিনের জন্য পাগল থাকতাম। সপ্তাহে একদিন বাইরে, সপ্তাহে সোমবারে বের হতো। আচ্ছা। তারপরে তো ওইখানে তো আলপিনে ছাপা হলো। এরপরে তো আমার আমি সুমন্ত আসলাম, ওটা ইয়ে ছিল। সুমন্ত আসলাম অনেক লেখক। হ্যাঁ, উনি লেখক মানুষ। উনি বললো যে তাহলে আপনি কন্টিনিউ আমার আলপিনে আঁকেন। হ্যাঁ, তো সেখান থেকেই শুরু। তো আমাকে উনি বললো যে কাউসার, আমাকে বললো আপনি কি হতে চান, কি করতে চান। তখন আমারও কোনো ধারণা ছিল না। আমি বললাম, আমি হুট করে প্রথম আলোর দ্বিতীয় তলায় তখন একটা মেকআপ হচ্ছিল আলপিনের। তাই আমি বলে বসলাম যে ভাই, আমি তো বড় হলে গ্রাফিক ডিজাইনার হবো। আপনার গ্রাফিক ডিজাইন হবেন না, আপনি কার্টুনিস্ট হবেন। এখান থেকে আমার জার্নি শুরু। হ্যাঁ, সেখান থেকে আমার প্রতি সপ্তাহে উনি আমাকে কাজ দিতেন। তো একবার একটা মজার ঘটনা হয়েছে। আমি গত 2 সপ্তাহ কেন জানি আসি নাই।
মানে তো ওনার সাথে হ্যাঁ করেন? যোগাযোগ নাই, প্রতি সপ্তাহে তো কাজটা প্রতি সপ্তাহে যে করতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমি আসিনিতে আমাকে ফোন করে বলছে কাউসার আপনি কোথায়, তো আমি বলছি যে ভাই আমি তো হচ্ছে শাহবাগে। তো বলছে, আপনি আসেন নাই কেন, আমি তো আপনাকে দিয়ে পাতা আঁকাবো। আচ্ছা তখন আলটিমেটলি ভয় পেয়ে গেছি যে জীবনে আমি স্কুলের দেওয়ালে আঁকছি, প্যান্টে আঁকছি, জামায় আঁকছি, খাতায় আঁকছি, আমার নাটোরে। মাটির মধ্যে আঁকছি, কিন্তু আসলে আমি তো পাতায় কখনো আঁকি নাই। আচ্ছা আচ্ছা পরে আসলে পাতাটা কি আমি তখন বুঝি নাই। পরে যখন আমি যে বললাম যে আসলে বিষয়টা পাতা মানে, এখন আমরা পত্রিকা যারা মিডিয়া তারা বুঝবে, হ্যাঁ, হ্যাঁ। পাতা মানে একটা পাতা, যে পত্রিকার যে পাতা সেই পাতাটাই বিভিন্ন বিভাগ থাকে, আচ্ছা, সে আচ্ছা। পাতায় আঁকানো সে মিন করছে, আচ্ছা। কিন্তু আমি আসলে বুঝছিলাম যে গাছের পাতা। এটা আমার একটা শুনছিলেন কিশোরবেলায় স্বপ্ন ছিল খেলোয়াড় হওয়ার। আঁকার নেশায় মগ্ন হয়ে সে স্বপ্নটা উবে যায় কাউসার মাহমুদের। পরবর্তীতে পরিবারের কথায় লেখাপড়ার জন্য পাড়ি জমান ঢাকায়। সেখানেও তিনি ডুবে থাকেন তার নেশা আঁকিবুকিতে। সময় গড়িয়ে দিন যতই যেতে থাকে, আঁকার নেশাও তাকে ততই পেয়ে বসে। এই প্রজন্মে আমরা যারা আছি তারা যদি আপনার মতো আপনাকে থেকে ইন্সপায়ার হওয়ার পরে যে আপনার মতো একজন কার্টুনিস্ট হতে চায়, তাহলে তাদের প্রতি আপনার পরামর্শ কি? আমার পরামর্শ হচ্ছে প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। আর সে যে বিষয়ে কাজ করতে চায় সেই বিষয়তে ভালো লাগা, পড়াশোনা তো কোনো বিকল্প নাই। আর আরেকটা কথা আমি সবসময় মনে করি, কার্টুন আঁকতে হলে প্রথমেই তার উইটি সেন্স, রসবোধ থাকতে হবে। আচ্ছা আচ্ছা। আর একটা হচ্ছে কার্টুন কিন্তু হাত দিয়ে আঁকা যায় না, হাত দিয়ে ছবি আঁকা যেতে পারে, কার্টুন মাথা দিয়ে আঁকতে হয়। কারণ প্রতিটা দেশেরই এই পেশার লোকের সংখ্যা খুবই কম, কারণ অত্যন্ত এটা কঠিন এবং যথেষ্ট পরিশ্রমী কাজ। আমাদের যেমন পলিটিক্যাল কার্টুনগুলো, এগুলো খুব কারেন্ট, মানে Current। আজকের পলিটিক্যাল সিচুয়েশন কালকের কোনো মূল্য কালকেরটা নেই, খাবে না। সেটাই, খাবে না। সেটাই। এই জন্যই আমাদের সাম্প্রতিক ঘটনা সম্বন্ধেও তার ধারণা থাকতে হবে, এবং বিশেষ করে পড়াশোনা থাকলে তো কথাই নেই, অবশ্যই তাকে পড়াশোনাও জানতে হবে, এবং আর্ট রিলেটেড যদি পড়াশোনা থাকে তাহলে তার জন্য কাজ করতে আরও সুবিধা। আমি আবারও বলতে চাই, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। যারা স্বপ্ন দেখেন কার্টুনিস্ট হবেন, তাদের জন্য অনন্য এক উদাহরণ হতে পারেন কাউসার মাহমুদ, যিনি তার নেশা ও অদম্য ইচ্ছা শক্তিকে সাথে নিয়ে এগিয়ে গেছেন এবং পৌঁছে গেছেন তার স্বপ্নের চূড়ায়। বন্ধুরা, এমন আরও অনেক কাউসার মাহমুদের মতো সফল ব্যক্তিকে সাথে নিয়ে রওশন ট্যুর আবারও হাজির হয়ে যাবে নতুন কোনো স্থানে, নতুন কোনো ভিডিওর মাধ্যমে। আজকে আমাদের সৌভাগ্য যে আমরা একজন কাউসার মাহমুদকে আমাদের সাথে পেয়েছি, একজন বাংলাদেশের স্বনামধন্য কার্টুনিস্টকে আমাদের সাথে পেয়েছি, এবং তিনি আমাদের নাটোরের গর্ব, আমাদের নাটোরের সন্তান, আমাদের ভালোবাসার ভাই, ভালো লাগার ভাই। তো আমরা আজকে এখান থেকে বিদায় নিব, এবং সবাইকে আমার পক্ষ থেকে ঈদ মোবারক। কিন্তু তার আগে আজকের বিদায়টা আমি বরাবরের মতো যেভাবে নিয়ে থাকি সেভাবে নেব না। আজকে আমাদের বিদায়টা নেবে আমাদের বড় ভাই কাউসার মাহমুদ ভাই। কিছু বলেন। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ এতক্ষণ যারা দেখলেন, আর আমার ভক্ত যারা আছেন দেশ এবং দেশের বাইরে, সবাইকে ধন্যবাদ, সবাইকে ঈদ মোবারক, সবাই ভালো থাকবেন, আর রওশন ট্যুরসের সাথেই থাকবেন। এই চ্যানেলকে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর কোনো পরামর্শ থাকলে মূল্যবান পরামর্শ দেবেন। রওশন ট্যুরের জন্য অনেক শুভেচ্ছা, শুভকামনা, ঈদ মোবারক। ঈদ মোবারক সবাইকে। খোদা হাফেজ। খোদা হাফেজ।